মুস্কান তব্ধা খেয়ে গেল। ঘরের সকলেই হা করে আছে। ঘরভর্তি মানুষের সামনে কি এক বোমা ফাটিয়ে দিল ফারিস? মুস্কান আরও চোখে তার দাদুর দিকে একবার তাকালো। তিনিও তার মতো তব্ধা খেয়ে বসে আছে। এই লোকটা আসলেও নির্লজ্জ, মুখে যা আসে তাই বলে। সে কি প্রেম করার জন্য পড়ালেখা করবে নাকি? সে তো পড়তে ভালো লাগে তাই পড়বে। তাকে বিন্দুমাত্র বিশ্বাস করে না লোকটা। ছি ছি। ঠোঁট ভিজিয়ে বোকা হাসল জামিল। আব্বাজানের দিকে তাকিয়ে নমনীয় কণ্ঠে বলল, ও তো ভুল কিছু বলেনি আব্বাজান, ভেবে দেখা উচিত। ছেলেকে এক ধমক দেন এরশাদ তালুকদার। ফারিসের দিকে তাকিয়ে খিটখিটিয়ে বলেন, দাদু, তুমি নিশ্চয়ই তোমার বউকে নিয়ে একাই চিন্তিত নও, আমরাও চিন্তা করি। আর আমি আমার নাতনিকে চোখে বুঝে বিশ্বাস করি। আমার নাতনি কখনো ভুল পথে পা বাড়াবে না। ফারিস কিছু বলতে নিলে এরশাদ তালুকদার তাকে হাত উঠিয়ে নামিয়ে দেন। কড়াকড়ি ভাবে বলে দেন, আমার নাতনির কোনো ইচ্ছে আমি অপূর্ণ রাখিনি, এটাও রাখবো না। সে যতটুকু পড়তে চায় পড়বে। ফারিস আর দাঁড়ায় না, রেগে মেগে রুম থেকে বের হয়ে যায়। দুরু দুরু বুক নিয়ে নিজের রুমের দিকে এগোচ্ছে মুস্কান। ফারিস রেগে তার রুমেই বসে আছে। দাদুর জেদের সাথে পেরে ওঠেনি বলে সাংঘাতিক ক্ষেপে আছে। মুস্কান আলতো পায়ে হেঁটে গিয়ে ফারিসের পাশে দাঁড়ায়। ফারিস তখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের শার্টের কলার ঠিক করছে। কিছুক্ষণের মাঝেই বেরিয়ে পড়বে। মুস্কান আমতা আমতা করছে, কিছু বলতে চাইছে অথচ বলার সাহস পাচ্ছে না। ফারিস বাঁকা চোখে তাকায়, চুলগুলো সেট করতে করতে বলে। মুস্কান সাহস পেল, আলতো স্বরে বলল, আপনি কি এক্ষুনি চলে যাবেন? মুস্কানের চোখ ভরে উঠল। আমি ওরকম করব না, বিশ্বাস করুন। ফারিস শান্ত দৃষ্টিতে তাকায়। কিরকম? ওই যে কোনো ছেলের সাথে প্রণয়ে। এই চিন্তাও যেন মাথায় না আসে, মেরে হাড্ডিগুলো আলাদা করে ফেলবো। মুস্কান ঢুক গেল। আবার কবে আসবেন? আসবো না। মুস্কানের চোখের কার্নিশ ফুলে উঠছে। এমন করছেন কেন? কেমন করছি? সত্যি কি আর আসবেন না? এলে কি খাওয়াবে? কি খেতে চান বলেন? মধু। মুস্কান থম মেরে গেল। ফারিস বাঁকা হেসে বলল, কি হলো, খাওয়াবে তো মধু? আশা করি কোন মধু বুঝতে পারছো। মুস্কান স্তব্ধতায় কেঁপে উঠল, গাল দুটি জ্বলে উঠল সাথে সাথে। ফারিস দুষ্টু কণ্ঠে বলল, কাল আসবো মধু খেতে, রেডি রেখো। মুস্কান বলার মতো কিছুই খুঁজে পেল না, কেবল শ্বাস আটকে দাঁড়িয়ে রইল। শরীরের প্রতিটি পশম শিরশির করছে তার। ফারিস আর লজ্জা দিল না, কথা ঘুরিয়ে বলল, এক্সাম আর কতদিন চলবে? এই মাস পুরোটা। কালকে আছে? মুস্কান উপর নিচ মাথা দোলালো। ফারিস ডানে বামে খুঁজে নিজের ফোনটা হাতে নিল। মুস্কানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ধরো, এটা তোমার। দুবারের বেশি কল দিয়ে যদি না পাই, তোমার দাদু ফাদু জেদ মানবো না। যেথায় থাকবে সেথায় গিয়ে থাপড়িয়ে আসবো। মুস্কান ঝাঁকি দিয়ে হাত সরিয়ে ফেলল। দ্রুততার সহিত বলল, আমি আপনার এই যন্ত্রে ভুলেও স্পর্শ করব না। এটাকে আমার থেকে দূরে সরান। ফারিসের কপালের মধ্যাহ্নে ভাঁজ পড়ে। কেন? আপনার মনে নেই এটার জন্য যে আপনি আমাকে কতগুলো ধমক দিয়েছিলেন, কিভাবে বকেছিলেন? সেদিনই আমি প্রতিজ্ঞা করেছি আপনার ফোনে ভুলেও হাত লাগাবো না। ফারিস ক্ষীণ হাসে, ঠোঁট উঁচিয়ে বলে, আরে ওটা তো অন্যায় করেছিলে তাই বকেছিলাম, এখন তো আমি নিজে দিচ্ছি। এটা এখন থেকে তোমার কাছেই থাকবে। বেশি দিন হয়নি কিনেছি যে, আমার এক বন্ধুকে দিয়ে বাইরে থেকে আনিয়েছি। এখন গিয়ে নতুন ফোন কিনে আবার তোমাকে দিয়ে যেতে বেশ সময় লেগে যাবে। তাছাড়া আমিও ব্যস্ত থাকবো, আসা সম্ভব নয়। তার চেয়ে ভালো এটা রাখো। আমি নতুন সিম টিম সব লাগিয়ে দিয়েছি। কিন্তু আমি এত দামি ফোন দিয়ে কি করব? ফারিস ধমকে বলল, পীড়িত করবে স্বামীর সাথে, ধরো। ফারিসের ধমক খেয়ে মুস্কান তড়িতে ফোনটা হাতে নিল। ফারিস মৃদু হাসল, আলতো করে মুস্কানের গাল দুটোতে হাত রেখে কপালে চুমু দিল। শান্ত স্বরে বলল,
রাতে কল দিব। ভালো করে এক্সাম দিও, ভালো থেকো, আর আমাকে অনেক 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 মিস করো, কেমন? আসছি। ফারিস চলে গেল। মুস্কানকে ভাসিয়ে দিয়ে গেল নতুন এক অনুভূতির সাগরে। আজ মুস্কানের লাস্ট এক্সাম, আর আজই সে তার শ্বশুর বাড়ি চলে যাবে। বড় ছেলের পুরো পরিবারকে বিশেষভাবে নিমন্ত্রণ করেছেন এরশাদ তালুকদার। শুধু বড় ছেলের পরিবারকেই না, মেয়ে জিন্নাত ও নাতনি তানিয়ার শ্বশুর বাড়ির লোকদেরও নিমন্ত্রণ করেছেন। তারা সকলেই নিমন্ত্রণ রক্ষার্থে তালুকদার বাড়িতে হাজির আজ। ফারিস সেদিনের পর আর তালুকদার বাড়িতে না এলেও বউয়ের সাথে ঠিকই দেখা করেছে। মুস্কানের প্রতিটি এক্সামের শেষেই ফারিস বাইক নিয়ে মুস্কানের স্কুলে হাজির। মুস্কানকে অবাক করে দিয়ে সে ঘন্টার পর ঘন্টা মুস্কানের সাথে টাইম স্পেন্ড করেছে। পুরো গ্রাম বউকে বাইকে নিয়ে ঘুরেছে। এই গ্রামের মেয়ে হয়েও মুস্কান কখনো বাবা দাদার সাথে হাঁটে ছাড়া কোথাও যায়নি। আর সেই কিনা বরের সাথে বাইকে করে এক্সামের প্রতিটা দিন নিত্য নতুন জায়গায় গিয়েছে। পুরো গ্রাম চক্কর কেটেছে, গ্রামের আনাচে কানাচে ঘুরেছে। তাদের গ্রামে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে সেটা ফারিসের সাথে না ঘুরলে দেখতেই পেত না মুস্কান। এক্সামের পুরাটা মাস তার কাছে স্বপ্নের মতো কেটেছে। রাত জেগে পড়ার পাশাপাশি সারা রাত বরের সাথে প্রেমালাপ করেছে। ফারিসের ধ্যানে মগ্ন হয়ে কয়েকটা এক্সাম খুবই খারাপ দিয়েছে মুস্কান। কালকেও সারা রাত কথা বলে ভোরের দিকে পড়তে বসেছে সে, যার জন্য আজকের এক্সামটাও তেমন ভালো দেয়নি। সে নিয়ত করে রেখেছে ফাইনালের আগে খুব ভালো করে পড়াশোনা করবে। আজকে পরীক্ষা শেষে ফারিস আর মুস্কানের স্কুলে গেল না, ডিরেক্ট বাবা মা বোনকে নিয়ে তালুকদার বাড়িতে চলে এসেছে। এতদিন ফারিস মুস্কানকে কেবল তালুকদার বাড়ির রাস্তায় নামিয়ে দিয়ে চলে যেত। মুস্কান রিকোয়েস্ট করেও বাড়ির ভিতরে আনতে পারত না, কাজ আছে বলে ব্যস্ততা দেখিয়ে দিত। কিন্তু আজ মুস্কান খুশি ফারিস বাড়িতে এসেছে বলে। ইদানিং ফারিসকে খুব ভালো লাগে তার। ফারিসের আশেপাশে থাকলে শান্তি লাগে, আর লাগবেই না বা কেন? লোকটা কত কেয়ার করে তাকে। সে যা আবদার করে তাই পূরণ করে। হুটহাট মজার মজার কথা বলে তাকে হাসায়, চুমো দিয়ে গাল লাল করে ফেলে, লাগাম ছাড়া কথা বলে লজ্জা দেয়। তার একটু মন খারাপ হলে ভালো করার জন্য উতলা হয়ে পড়ে। এমন মানুষকে কি ভালো না লেগে পারে? ফারিস যখন স্কুলের সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে মুস্কানের জন্য অপেক্ষা করে, তখন ফারিসের নজর করা হ্যান্ডসাম লুক দেখে হার্টবিট মিস হয়ে যায় মুস্কানের। লোকটা যখন মুস্কি হেসে বাইকে ওঠার জন্য তার দিকে হাত বাড়িয়ে দেয়, বুক কাঁপতে শুরু করে তার। ভালো লাগায় ছেয়ে যায় পুরো শরীর। মিন্নি তিন্নিকে নিজের দুই হাঁটুর উপর বসিয়ে তাদের সাথে দুষ্টুমি করছে ফারিস। বাচ্চা ফারিসের খুব পছন্দ। 2 মিনিটে বাচ্চাদের সাথে মিশে যেতে পারে সে। এই তো মিন্নি তিন্নিকে কি সুন্দর পটিয়ে ফেলেছে। রাতুলও ফারিসের সাথে দারুণ মিশে গেছে। মুস্কানের কাছে ফারিসকে আগে গম্ভীর লাগলেও এখন আর লাগে না। ফারিস নিজেও অবাক নিজের আচরণে। মুস্কানের সাথে বিয়ের পর কতটা পরিবর্তন এসেছে তার মাঝে। অল টাইম তার ঠোঁটে মৃদু হাসি লেগেই থাকে, অথচ বন্ধু বান্ধবের সাথে ছাড়া সে কখনো এত হাসি খুশি থাকেনি। ফারিসের বরাবর একটি সোফায় পা ছড়িয়ে বসে চোখ মুখ খুলছে রিশাদ। তার এখন ফারিসকে খুন করতে ইচ্ছে করছে। মুস্কানকে ফারিসের সাথে বিয়ে দেওয়ার অপরাধে এরশাদ তালুকদারকেও দুনিয়া থেকে বিদায় করে দিতে ইচ্ছে করছে। এখানে আসার পর থেকে মুস্কানের উপর নজর দিয়ে রেখেছে রিশাদ। চোখ ঘুরিয়ে ফিরিয়ে বারবার মুস্কানকে দেখছে। মুস্কান কখন কি করছে, কোথায় যাচ্ছে সব খেয়াল করছে। মুস্কান রিশাদের নজর বুঝতে পেরে উপেক্ষা করে যাচ্ছে। মাথায় খুব শালীনভাবে ঘোমটা টেনে মা চাচিদের কাজে সাহায্য করছে। অন্য সময় হলেও ভুলেও রিশাদের সামনে আসতো না সে, কিন্তু এখন বাড়িতে মেহমান ভর্তি, দৌড়ে দৌড়ে কাজ করতে হচ্ছে, যার জন্য না এসে উপায় নেই। এই ক্যারেক্টারলেস ছেলেকে দু চোখে দেখতে পারে না মুস্কান। রিশাদ মুস্কানকে একা পেয়ে পরপর কয়েকবার তার সাথে বাজে আচরণ করার চেষ্টা করেছে। পেছন থেকে তার হাত টেনে ধরেছে, তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। তখন মুস্কান ক্লাস 8-এ পড়তো। ভয়ে চাচাতো বোন তানিয়া ছাড়া আর কারো কাছে কিছু বলেনি। তানিয়াই মুস্কানকে সামাল দিয়েছে, বুঝিয়েছে, রিশাদের ধারের কাছে না ঘেঁষতে বলেছে। এমনকি আজকেও তানিয়া মুস্কানকে সারাক্ষণ নিজের সাথে সাথে রাখছে। খাওয়া দাওয়ার পাঠ চলছে। খাবার টেবিলে বসিয়ে খুব আপ্যায়নের সাথে তানিয়ার জিন্নাতের শ্বশুরবাড়ির লোকদের খাওয়ানো হচ্ছে। তারা খাওয়া দাওয়া করেই চলে যাবে। প্রায় বিকেল হতে চলল।
সকল মেহমানদের খাওয়ানো শেষ। এখন বাড়ির মহিলারা খেতে বসেছে। শিল্পী আর রহিলা বড় চা তাজমহলের সাথে ভালোই মিশে গেছে। তাদের দেখে বোঝাই যায় না এত বছর তারা অপরিচিত ছিল, আলাদা জায়গায় থাকতো। মনে হয় এই বাড়িতেই সকলে মিলেমিশে থাকতো। মা, শাশুড়ি, চাচি, ফুফি সবাই একসাথে খেতে বসেছে দেখে মুস্কানের খুব ভালো লাগছে। তার চোখের কোণে জল জমেছে। আর কবে সকলকে একত্রে এভাবে দেখবে কে জানে। সে তো আজকেই চলে যাবে। ফারিস তো মনে হয় ফাইনাল এক্সামের আগে আর আসতে দিবে না তাকে। মুস্কানের একটু মন খারাপ হয়। সে নিজের রুমে গোছগাছের জন্য চলে আসে। অন্যমনস্ক হয়ে বই খাতা কাপড় চোপড় গুছাতে শুরু করে। পেছন থেকে একটা হাত এসে মুস্কানের পেট জড়িয়ে ধরতেই মুস্কান আটকে ওঠে। ঘুরে এক ধাক্কা দিতে নিলেই ফারিসকে দেখে থেমে যায়। ফারিস মুস্কানের মুখের উপর পড়ে থাকা চুলগুলো আলগোছে সরিয়ে দিয়ে বলে, কি হলো, মন খারাপ? মুস্কান দুই দিকে মাথা নাড়ে। তাহলে এমন মনমরা হয়ে আছো কেন? এমনি। ফারিস মুস্কানের কোমরটা চেপে আর একটু কাছে এনে বলে, এমনি কেউ এমন থাকে? মুস্কান কথা কাটায়। গোছানো বাকি আমার। ফারিস মৃদু হাসে, দুষ্টু কণ্ঠে বলে, একদম কাছে আসতে দাও না তুমি আমায়। বিয়ের কয় মাস চলে গেল, এখনো আসল করতে পারিনি। এমন হলে আমার যন্ত্রপাতি তো সব জং ধরে যাবে। নিজের বরকে কেউ এত অপেক্ষা করায়? মুস্কান লজ্জা পায়। লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়। ফারিস মুস্কানের মুখটা পুনরায় নিজের দিকে ঘুরিয়ে বলে, লজ্জা পেলে চলবে না। আমার কথার উত্তর চাই। বলো, আর কতদিন অপেক্ষা করাবে আমায়? মুস্কান নিচু স্বরে বলে, সরুন, কফি নিয়ে আসি আপনার জন্য। আবার কথা ঘোরানো হচ্ছে। বাইরে থেকে ধারাম করে শব্দ হতেই মুস্কানকে ছেড়ে দিল ফারিস। দুজনেই অবাক হয়ে ছুটে রুমের বাইরে বের হলো। নিচে একটা ফ্লাওয়ার ভাঁজ ভেঙে পড়ে থাকতে দেখে ফারিসের কপাল কুঁচকে গেল। দেখে তো মনে হচ্ছে কেউ ইচ্ছে করে ভেঙেছে, কিন্তু কে ভাঙবে? মুস্কানের গলা শুকিয়ে গেল। এটা রিশাদ ভাই ছাড়া কেউই হবে না। সে ফারিসের পেছন দিকে দরজার আড়ালে রিশাদের পা দেখেছে। নিশ্চয়ই রুমের বাইরে দাঁড়িয়ে থেকে এতক্ষণ তাদের দেখছিল। কিন্তু এখন কি বলবে? মুস্কান আমতা আমতা করে বলল, বিড়াল হবে হয়তো। আপনি রুমে বসুন, আমি কফি নিয়ে আসছি। ফারিসের সন্দেহ হয়। আজকে সারাক্ষণ মুস্কান কেমন অস্থির হয়ে আছে, আবার চুপচাপও, অথচ অন্য সময় কত উৎফুল্ল থাকে। সে আর কিছু বলল না। হয়তো সবাইকে রেখে চলে যাবে বলে মন খারাপ। মুস্কান রান্নাঘরে এসে দেখে কেউ নেই। তার আম্মা আর বাকি সবাই তো খাওয়া দাওয়ায় ব্যস্ত। ফাইজা, রিতা, তানিয়াপু সবাই মনে হয় ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছে। মুস্কান একা একাই ফারিসের জন্য কফি আর সকলের জন্য চা বানাতে শুরু করলো। রিশাদ মুস্কানকে রান্নাঘরে যেতে দেখে সুযোগ বুঝে সেও রান্নাঘরে ঢুকে পড়ে। পেছন থেকে মুস্কানের অনেক কাছে এসে বলে, শুধু কি বরের খেয়ালই রাখবি? আমার খেয়ালও তো একটু রাখতে পারিস। রিশাদের গলা শুনে মুস্কান জলদি পেছনে ঘুরে। রিশাদকে তার এত কাছে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত পেছনে চলে যায়। রিশাদ আরেকটু এগিয়ে এসে বলে, আমায় এত ভয় পাস কেন তুই? ভয়ে আমার সামনেই আসতে চাস না? তোকে দেখার জন্য আমি কত ছটফট করি তুই কি জানিস? রিশাদ কথা বলে মুস্কানের দিকে ঝুঁকতে ঝুঁকতে অনেকটা ঝুঁকে পড়েছে। মুস্কানের পেছনের জায়গা নেই যে আরো পেছাবে। রিশাদকে কিছু বলতে যাবে তার আগে কিছু পুড়ে যাওয়ার গন্ধে পেছনে তাকায়। আর পেছনে তাকিয়ে সে জোরে চিল্লিয়ে ওঠে। আগুন মুস্কানের ওড়নায় আগুন লেগে প্রায় অর্ধেক ওড়না জ্বলে গিয়েছে। আগুনের ভয়ে সে সাধারণ জ্ঞান বুদ্ধিও খুইয়ে বসেছে। গা থেকে যে ওড়না ছুঁড়ে ফেলা উচিত সেটাও বুঝতে পারছে না। রিশাদ মুস্কানের ওড়নায় হাত দিতে গেলে মুস্কান চিল্লিয়ে দূরে সরে যায়। রিশাদও আগুন দেখে কোনো দিক বিদিক খুঁজে পাচ্ছে না। মুস্কান তো তাকে গা থেকে ওড়না সরাতেই দিচ্ছে না। সে এক জগ পানি নিয়ে মুস্কানের উপর ছুঁড়ে মারে, কিন্তু কোনো লাভ হয় না। আগুন ততক্ষণ মুস্কানের ওড়নার বেশ অর্ধেক পুড়ে মুস্কানের জামার হাতায়ও লেগে গিয়েছে। মুস্কানের চিৎকার শুনে ফারিসি সবার আগে ছুটে রান্নাঘরে আসে। আর আসতেই মুস্কানকে এই অবস্থায় দেখে তার কলিজার পানি শুকিয়ে যায়। মুস্কান বলে এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে সে চিতা বাঘের মতো দৌড়ে মুস্কানের কাছে আসে। মুস্কানের গা থেকে ওড়না ছুঁড়ে ফেলে নিজের সর্বশক্তি দিয়ে তাকে বুকে ঝাপটে ধরে।
পাগলের মতো মুস্কানের জামার হাতা থেকে আগুন নিভিয়ে বলতে থাকে। আমি কিছু হতে দেবো না তোমার। তাকাও আমার দিকে মুস্কান, প্লিজ একবার তাকাও। মুস্কান ততক্ষণে নিজের জ্ঞান হারিয়ে ফেলেছে। ফারিস নিজের শার্টের বোতামগুলো এক টান দিয়ে ছিঁড়ে ফেলে সেই শার্ট মুস্কানের গায়ে জড়িয়ে দিল। বাড়ির সকলে চিৎকার শুনে কখনই রান্নাঘরে চলে এসেছে। সবাই মুস্কানের এই অবস্থা দেখে দিকশূন্য হয়ে কেবল ফারিসের কাণ্ডই দেখে যাচ্ছে। ফারিস ডানে বামে না তাকিয়ে মুস্কানকে কোলে তুলে নিল। দৌড়ে মুস্কানের রুমের দিকে ছুটল। সকলে ততক্ষণে স্তম্ভিত ফিরে এসেছে। তারা সবাই ফারিসের পিছু পিছু মুস্কানের রুমে ছুটে আসে। ফারিস মুস্কানকে খাটের উপর শুয়ে দিয়ে তাকে অনবরত ডাকতে থাকে। রিতা ততক্ষণে আরেকটা ওড়না এনে মুস্কানের গায়ে জড়িয়ে দিয়েছে। তানিয়া আর রাহিলা মুস্কানের হাতে পায়ের তালু ঘষতে শুরু করেছে। তাজমহল মুস্কানের পুড়ে লাল হয়ে যাওয়া বাহুতে বরফ ঘষে দিচ্ছে। ফাইজা একটা গ্লাসে করে পানি এনে তার ভাইয়ের হাতে দিল। ফারিস মুস্কানকে ডেকে ডেকে তার চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। আর এসব কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে গেল রিশাদ। তার সামনে মুস্কান এত বড় একটা বিপদে পড়ল, অথচ সে কিছুই করতে পারল না। উল্টো ফারিস এসে কখন মুস্কানকে বাঁচিয়ে নিয়ে গেল তার সামনে দিয়েই। মুস্কানের জ্ঞান ফিরতে না দেখে ফারিসের অবস্থা পাগল পেরায়। সে ব্যাকুল হয়ে তার মাকে বলছে, ওর জ্ঞান ফিরছে না কেন মা? ডক্টরকে ফোন দাও জলদি। আমি কি হসপিটালে নিয়ে যাবো ওকে? তাজমহল ছেলের পাগলামতে মৃদু হাসেন। ছেলের বাহুতে হাত রেখে বলেন, হসপিটালে নেওয়ার প্রয়োজন নেই। ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে, কিছুক্ষণের মাঝেই ফিরে আসবে। ফারিস মায়ের কথায় স্বস্তি পাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত মুস্কানের জ্ঞান না ফিরবে তার কিছু ভালো লাগবে না। মুস্কানের জ্ঞান ফিরলে এরশাদ তালুকদার স্পষ্ট জানিয়ে দেন আজ কোনোভাবে তাদের যাওয়া চলবে না। যেতে হলে কাল যেতে হবে। কেউ আর এরশাদ তালুকদারের কথা অমান্য করেনি। ফারিসও চায় মুস্কান এই অবস্থায় আজকে না যাক। মেয়েটা এমনিতেই দূরে জার্নি করতে পারে না, আজ গেলে আরো দুর্বল হয়ে পড়বে। নিজের রুমে আধশোয়া হয়ে বসে আছে মুস্কান। রাত প্রায় 10টা। ফারিস রাতুলকে নিয়ে হাটের দিকে গিয়েছিল, সবেমাত্র ফিরেছে। হাতে মুস্কানের জন্য গরম গরম চটপটি। চটপটি দেখে মুস্কান বেড থেকে লাফিয়ে নামলো। খুশি হয়ে বলল, আপনি বুঝলেন কি করে আমার এখন চটপটি খেতে ইচ্ছে করছে? ফারিস মুস্কি হাসল, দুষ্টু স্বরে বলল, কি করে যেন বুঝে গেলাম, না বুঝার উচিত ছিল। মুস্কান একটা স্নিগ্ধ হাসি দিয়ে চটপটি হাতে চটপটির প্যাকেট খুলতে শুরু করলো। তার এখন ফারিসের টিটকেরি শোনার সময় নেই, চটপটি খেতে হবে। জিভে জল চলে এসেছে। মুস্কান হাঁক ছেড়ে মিন্নি তিন্নি রাতুল ফাইজাকে ডাকতে লাগলো। ফারিস বাধা দিল, ওদের জন্য এনেছি, খাচ্ছে ওরা, তুমি খাও। এতটুকু বলে ফারিস ফ্রেশ হতে চলে গেল। গরমে আর ঘেমে ভিজে চুপচুপে হয়ে আছে সে। এখানে এসিও নেই যে ঠান্ডা হবে। শাওয়ার না নিলে শান্তি লাগবে না তার। রাতুল মুস্কানকে ডাকতে ডাকতে তার ঘরে এলো। এসে দেখে মুস্কান চোখ বুজে সেই রকম ফিল নিয়ে চটপটি খাচ্ছে। রাতুল মেকি হাসলো। মুস্কানের প্লেট থেকে গপাগপ কয়েক চামচ নিজের মুখে চালান করে দিল। মূলত এটার জন্য এসেছে সে। নিজের প্লেটের থেকে খেয়ে মিন্নি তিন্নি থেকে খেয়ে আবার এসেছে মুস্কানের কাছে। মুস্কান চোখ খুলে রাতুলকে নিজের প্লেট থেকে চটপটি খেতে দেখে দ্রুত প্লেট আড়াল করে ধরল। রাতুল আরো নিয়ে খাওয়ার জন্য মুস্কানকে জ্বালাচ্ছে। এমন না যে সে চটপটি বেশি খায় বা আরো খেতে ইচ্ছে করছে। মুস্কানকে জ্বালানোর জন্যই সে এমন করছে। তাদের গ্রামের হাটে বসা জামাল চাচার চটপটি সব থেকে মজার। অনেক দূরের থেকেও মানুষ এসে পড়ে এই চটপটি খাওয়ার জন্য। বিয়ের আগে রাতুলি হাটে গিয়ে মুস্কানকে চটপটি এনে খাওয়াতো, এখন ফারিস খাওয়ায়। মুস্কানের সাথে ফারিস যতদিন ঘুরেছে ততদিনই মুস্কান ফুচকা চটপটি খেয়েছে। পরীক্ষার মাঝে রেগুলার খেয়ে তো সে একদিন ভয়ঙ্কর পেটে ব্যথা তুলে ফেলেছিল, কিন্তু ভুলেও সে কথা ফারিসকে বলেনি। তাহলে দেখা যাবে তাকে আর খেতেই দিবে না। বাড়ি বয়ে নিয়ে আসবে তো দূর। ফারিসের ডাকে দুই ভাই বোনই শক্ত হয়ে দাঁড়ায়। ফারিস ওয়াশরুম থেকে মুস্কানকে ডাকছে টাওয়াল দিয়ে যাওয়ার জন্য। মুস্কান রাতুলের হাতে টাওয়াল ধর তোর ভাইকে গিয়ে দিয়ে আয়, আমি গেলে তুই আমার চটপটি পুরোটা ফিনিশ করে ফেলবি। রাতুল মুস্কানের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে টাওয়াল হাতে ওয়াশরুমের কাছে আসলো।
হাত বাড়িয়ে টাওয়ালটা ফারিসের দিকে এগিয়ে দিতেই ফারিস মুস্কান ভেবে খপ করে রাতুলের হাত ধরে ফেলল। মুস্কান চোখ ছোট ছোট করে রাতুলকেই দেখছিল। ফারিসকে রাতুলের হাত চেপে ধরতে দেখে বিষম খেয়ে উঠল। ফারিস মুস্কান ভেবে রাতুলের হাত ধরে টানাটানি করছে। রাতুল দুষ্টু হেসে মুস্কানকে ভুরু নাচাচ্ছে। মুস্কান গরম মুখ নিয়ে দ্রুত দরজার সামনে আসলো। কিছু বলতে গিয়ে লজ্জায় কথা আটকে গেল। রাতুল মজা নিচ্ছে, এদিকে ফারিসও হাত ছাড়ছে না। রাতুল দুষ্টু হেসে বলল, ভাইয়া, দয়া করে এই হাতটা ছেড়ে দিন, এটা আমার হাত। মুস্কানের হাত টেনে নিয়ে ফারিসের হাতে দিয়ে বলল, এটা আপনার বইয়ের হাত। ফারিসের কি হলো বোঝা গেল না। টাওয়াল নিয়ে ঠাস করে ওয়াশরুমের দরজা লাগিয়ে দিল। এদিকে রাতুল মুস্কানের দিকে তাকিয়ে হাসছে, হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। মুস্কান রাতুলের হাসি দেখে একটা ভেঙচি কাটে। এত হাসার মতো কিছু হয়নি এখানে। রাতুল তাও হাসছে। ফারিস 2 মিনিটের ব্যবধানে ওয়াশরুমের দরজা খুলে বের হলো। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে রাতুলকে বলল, তোমরা ভাই বোন সব এমন পাটকাঠির মতো কেন বলো তো? কোনটা কার হাত বোঝাই যায় না। এবার থেকে ভিটামিন খাবে বেশি করে। মুস্কান রেগে বলল, আপনাকে হাত ধরে টানাটানি করতে কে বলেছে? কে বলবে আবার? আমার বউয়ের হাত ধরে আমি টানাটানি করতেই পারি। তুমি টাওয়েল দিয়ে রাতুলকে পাঠিয়েছো কেন? নিজে আসতে পারলা না? মুস্কান আর কথাই বলল না। রাতুল এখন থেকে এটা নিয়ে তার সাথে মজা নেবে। উফ। সকাল হতেই সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। যাবার পথে মুস্কান, ফারিস আর জহির মুস্কানের বাবার কবর জিয়ারত করে গেছে। বাবার কবরে গিয়ে কান্নায় ভেঙে পড়ে মুস্কান। বারবার তার বাবার সাথে কাটানো স্মৃতিগুলো চোখের সামনে ভাসতে থাকে। গাড়িতে উঠেও কান্না থামাতে পারেনি সে। পুরোটা রাস্তা বাবার স্মৃতিচারণ করে এসেছে। পুরো দিন ব্যস্ততায় কাটিয়ে সন্ধ্যার আগে আগে বাসায় আসে ফারিস, আর এসে মুস্কানকে তাড়া দিতে লাগলো। তার ব্যাচমেটরা মিলে একটা গেট টুগেদার আয়োজন করেছে। সেখানে ফারিসের বন্ধুরা বারবার বলে দিয়েছে মুস্কানকে নিয়ে যেতে। কিছু বলা নেই কওয়া নেই, ফারিস হুট করে এসে মুস্কানকে বলছে তৈরি হতে। মুস্কান বিস্ময় নিয়ে বলল, তৈরি হব কেন? গেট টুগেদার আছে একটা, সবাই ফোন করছে, জলদি তৈরি হও। আমি একটা কল অ্যাটেন্ড করে আসছি। মুস্কান সাবলীলভাবে না করে দিল। দেখুন, আমার না আজকে খুব ক্লান্ত লাগছে, আমি যাব না। ফারিস গম্ভীর স্বর প্রয়োগ করলো। হ্যাঁ না, এসব শুনতে চাইনি আমি। তৈরি হয়ে এসো জলদি। আর হ্যাঁ, অবশ্যই শাড়ি পরবে। মুস্কান মুখ লটকিয়ে বলল, সেখানে নিশ্চয়ই আপনার মেন্টাল এক্স হিয়া থাকবে। ফ্রেন্ডদের গেট টুগেদারে ফ্রেন্ড থাকবে, এটাই স্বাভাবিক। মুস্কান তেতে উঠল। এজন্যই যাব না আমি। ওই মহিলার সামনেও পড়তে চাই না আর। দেখা যাবে এবার গ্লাসের বদলে ছুরি মেরেছে। হিয়াকে মহিলা বলায় ফারিসের একটু হাসি পেল। সে হাসিটাকে দমিয়ে নিয়ে বলল, কার এত সাহস আবার বইয়ের গায়ে আঘাত করবে? হাত ভেঙে গুড়িয়ে দিব না। মুস্কান মুখ মুচড়ে বলল, ইস ঢং, আমি যাব না বলেছি তো যাব না। ফারিস আচমকা মুস্কানের একদম কাছে চলে আসলো। মুখের সামনে মুখ নিয়ে লো ভয়েসে বলল, কি বললে? আরেকবার বলো। ফারিসের উষ্ণ নিঃশ্বাস মুস্কানের চোখে মুখে আশ্রে পড়েছে। মুস্কানের শ্বাস আটকে গেল। ফারিস আবার বলল, 2 মিনিটের মাঝে চেঞ্জ করতে না গেলে আই সোয়ার আমি নিজের হাতে চেঞ্জ করাবো তোমায়। লজ্জায় যদি মরেও যাও না, তখন কোনো পরোয়া করবো না আমি। মুস্কান ফুঁসিয়ে উঠল, হন্তদন্ত হয়ে বলল, আমি এক্ষুনি যাচ্ছি চেঞ্জ করতে। ফারিস সোজা হলো, বাঁকা হেসে বলল, গো। মুস্কান দ্রুত আলমারি থেকে কালো রঙের একটা ঝরঝিটে সুন্দর শাড়ি বের করলো। ফারিসের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, শাড়ি পরতে হবে কেন? ফারিসের সোজা সাপটা জবাব, এমনিতেই তো লিলিপুট, তার উপর আবার বাচ্চা। পুলিশ যদি আমাদের দুজনকে একসাথে দেখে না, নির্ঘাত বাল্যবিবাহের তকমা লাগিয়ে জেলে নিয়ে যাবে আমায়। তাই শাড়ি পরো, একটু বড়সড় লাগবে, আর আমার সাথেও মানানসই হয়ে যাবে। মুস্কান নাক ফুলিয়ে চিচিয়ে উঠল, আমি মোটেও লিলিপুট নই। 5 ফুট 2 আপনার কাঁধে পড়ি, একদম পারফেক্ট। আপনাকে অমন খাম্মার মতো লম্বা হতে কে বলেছে?
পায়ের নিচ থেকে 2 ইঞ্চি কেটে নিতে পারেন না? ফারিসকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে মুস্কান হন হন করে তাজমহলের রুমে চলে গেল। শাশুড়িকে বলবে শাড়ি পরিয়ে দিতে। ফারিস তাজ্জব বনে দাঁড়িয়ে রইল। পায়ের নিচ থেকে 2 ইঞ্চি কি করে কাটবে সে? দিন দিন মেয়েটার কথাবার্তা যেমন মহাকাশ থেকে পড়ছে। তাজমহল আর ফাইজা মিলে মুস্কানকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। মুস্কান নিজেও আজকে চুপচাপ বসে শাশুড়ি ননদকে সাজানোর সুযোগ দিচ্ছে। আজকে নিজের কোনো রকম কমতি রাখবে না সে। ফারিসের পাশে তাকে পারফেক্ট দেখানোর জন্য যা যা করতে হয় সব করবে। ফাইজা মুস্কানকে পুরোপুরি তৈরি করে আয়নার সামনে এসে দাঁড় করালো। নজর উতরিয়ে বলল, ওয়াও ভাবি, কি প্রিটি লাগছে তোমায়, পুরো মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো। আমারই বুকে ব্যথা করছে, না জানি ভাইয়ার কি হয়। মুস্কান লজ্জা পেল, আয়নায় পিটপিটিয়ে তাকালো। নিজেকে দেখে নিজেই অবাক হলো। এত সুন্দর লাগছে তাকে। ফর্সা গায়ে কালো শাড়িতে যেন তার গায়ের রং আরো ফর্সা হয়ে গেছে। তার সরু লম্বা চুলগুলো ফাইজা কি করে নিচ দিয়ে এমন পেঁচিয়ে ফেললো। দেখতে মন্দ লাগছে না, বরং চুলের জন্য তার লুকটাই চেঞ্জ হয়ে গেছে। নাকে পাথরের নাকফুলটা কি সুন্দর ঝলমল করছে, সাথে কানে আর গলায় পরা সিম্পল পাথরের অর্নামেন্টস গুলাও। মুস্কানের এবার অস্বস্তি হতে লাগলো। ফারিসের সামনে এত সেজেগুজে কিভাবে যাবে সে ভেবেই কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। ফাইজা তাড়া দিল, ভাবি জলদি যাও, ভাইয়া কখন থেকে তোমার জন্য বাইরে অপেক্ষা করছে। মুস্কান শাড়ির কুচি ধরে আস্তে ধীরে বাড়ির বাইরের দিকে এগিয়ে গেল। চলতে নিয়ে কয়েকবার হেলে দুলে পড়ে যাচ্ছিল, আবার নিজেকে বাঁচিয়ে নিয়েছে। ফাইজা নিজের থেকে একজোড়া হিল এনে মুস্কানকে পরিয়ে দিয়েছে। এই জুতো পরে মুস্কান পায়ে যেমন ব্যথা পাচ্ছে, তেমন হাঁটতেও অসুবিধা হচ্ছে। তবুও সে ঠিকঠাকভাবে নিজের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছে। এখন থেকে অভ্যাস করতে হবে, এগুলো পরেই হাঁটার অভ্যাস করতে হবে, না হলে স্বামীর সাথে পারফেক্ট দেখাবে কি করে। ফারিস কালো প্যান্টের সঙ্গে ইন করা কালো শার্ট পরেছে, ওপরে ব্লেজার, হাতে কালো রঙের ঘড়ি। প্যান্টের 2 পকেটে হাত ঢুকিয়ে আরামসে বাইকের সাথে স্টাইলে দাঁড়িয়ে আছে। কানে ব্লুটুথ, মনে হচ্ছে কারোর সাথে কথা বলছে। মুস্কানকে টোকরো পায়ে নিজের দিকে এগিয়ে আসতে দেখে স্পিচলেস হয়ে যায় সে। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ফোনের অপর পাশ থেকে কেউ হ্যালো হ্যালো করছে অনবরত, কিন্তু কিছুই ফারিসের কানে ঢুকছে না। সে তো তার সামনে হেঁটে আসা জলজান্ত মনোমুগ্ধকারী কে দেখতে ব্যস্ত। ফারিসের হাত আপনা আপনি নিজের বুকের বাঁ পাশে চলে গেল। অস্ফুট স্বরে উচ্চারণ করলো, ওয়াও। মুস্কান তার ধকধক করা হৃৎপিণ্ডটা নিয়ে ফারিসের পাশে দাঁড়ালো। হালকা কেশে ফারিসের ধ্যান ভাঙালো। লাজুক কণ্ঠে বলল, যাবেন না? ফারিসের স্তম্ভিত ফেরে হকচকিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, উঠে বসো বাইকে। মুস্কান তড়িঘড়ি করে বাইকে উঠতে গিয়ে হোঁচট খেল। ফারিস ধরে ফেলায় অল্পের জন্য পড়তে নিয়েও বেঁচে গেল। এতক্ষণে ফারিসের খেয়াল হলো মুস্কান তার গলা পর্যন্ত চলে এসেছে। রাতারাতি মুস্কানকে এতটা লম্বা হয়ে যেতে দেখে ফারিসের ভুরু কুঁচকে যায়। সে মুস্কানের পায়ের দিকে তাকিয়ে দেখে মুস্কান নিজের থেকেও বড় মাপের হিল পরে আছে। বিরক্তিতে নাক মুখ কুঁচকে আসে ফারিসের। গলা উঁচিয়ে বলে, এগুলো কি পরেছো? মুস্কান নিজের পায়ের দিকে তাকিয়ে আবার ফারিসের মুখের দিকে তাকায়। কেন, আপনি জুতো চিনেন না? এগুলোকে বলে স্টিলেটো। ফাইজা দিয়েছে পড়তে। এমনিতে তো আপনি আপনার পায়ের নিচ থেকে 2 ইঞ্চি কাটতে পারবেন না, তাই আমি নিজের পায়ের নিচ থেকে 2 ইঞ্চি বাড়িয়ে নিলাম। সুন্দর লাগছে না আমার পায়ে জুতাগুলো? এসব উঁচু জুতো পরতে কে বলেছে তোমায়? এগুলো পরে হাঁটতে পারবে? কেন, আপনার সামনে দিয়েই তো হেঁটে এলাম। চোখ কি ওপরে তুলে রেখেছিলেন? ফারিস থতমত খেল। সে মুস্কানকে দেখাই এতটাই ব্যস্ত ছিল যে মুস্কান কখন এসে তার পাশে দাঁড়িয়েছে টেরই পেল না। ফোনে কল আসায় ফারিস আবার তাড়াহুড়া করতে লাগলো। দ্রুত বাইকে উঠে মুস্কানকেও তাকে ধরে বসতে বলল। শাড়ি সামলিয়ে সাবধানে বসো, তোমার জন্য তো এখন গাড়িও চালাতে পারি না। মুস্কান মুখ ভিঙচিয়ে বলে, গাড়ি চালাতে আমি বারণ করেছি নাকি আপনাকে? ফারিস স্পিডে বাইক ছেড়ে দিল।
মুস্কান বিহ্বল হয়ে দ্রুত ফারিসকে জাপটে ধরল। এভাবে কেউ বাইক ছাড়ে? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ফারিস শব্দ করে হাসে, রসাত্মক স্বরে বলে,